সুরজিৎ আমাদের লার্নিং ক্লাসে আবারও তোমাদের জানাই সুস্বাগতম। আজকে আমি তোমাদের সামনে 4th সেমিস্টার জিওগ্রাফি অনার্স সিসি 10 একটা বায়োজিওগ্রাফিক টপিক ক্লাসিফিকেশন অফ ওয়ার্ল্ড বায়োম আফটার উইটেকার। আজকে এই টপিকটা নিয়ে তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোকপাত করব। তো চলো ফ্রেন্ড, দেখে নেওয়া যাক কিভাবে আমি তোমাদের সামনে এই টপিকটাকে আমি উপস্থাপনা করি। আজকে আমি আসবো যে কনসেপ্ট অফ বায়োম অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ওয়ার্ল্ড বায়োম। এই টপিকটা আলোচনা করতে গেলে আমার বায়োমের কনসেপ্টটা থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি আমি এই টপিকটা যদি তোমাদের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা না করি বা কনসেপ্টটা নিয়ে যদি আমি আলোচনা না করি, তাহলে হয়তো এই উপস্থাপনাটি আমাদের কাছে অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমি অসম্পূর্ণ উপস্থাপনা রাখতে চাই না। তাই এই ক্ষেত্রে আমি কনসেপ্ট অফ বায়োম এই পার্টটা নিয়ে আজকে তোমাদের সামনে আমি ইন্ট্রোডিউস করছি। তো ফার্স্টে আমরা যা জানবো যে কনসেপ্ট অফ বায়োম বা বায়োম জিনিসটা কি না। আক্ষরিক অর্থে বায়োম কথাটি গ্রিক শব্দ বায়োস, যার অর্থ জীবনযাপন, এবং গ্রিক শব্দ ওম, যার অর্থ সম্প্রদায় থেকে কিন্তু এই বায়োমের কনসেপ্টটা কিন্তু এখানে উৎপত্তি হয়েছে। বিশেষত কোনো নির্দিষ্ট জলবায়ুর ওপর ভিত্তি করে যখন স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতির ভিত্তিতে জীবকুল এবং বিভিন্ন প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে যখন আমরা বিভক্ত করছি, তখন এই উদ্ভিদ ও প্রাণীর যে বাস্তুতান্ত্রিক সমন্বয় সাধন, সেই সমন্বয় সাধনের উপর ভিত্তি করে কিন্তু জীবমণ্ডলের অনেকগুলো ক্ষেত্র এখানে বন্টিত হচ্ছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে না, উদ্ভিদ, প্রাণী ও মৃত্তিকা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ এই থেকে কিন্তু যেমন একটা জীবগোষ্ঠীর বিবর্তন যেমন ঘটছে, ঠিক তেমনই কিন্তু আমাদের এখানে বায়োমের কিন্তু এখানে উৎপত্তি ঘটছে। তাহলে বায়োমের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি না, কোনো নির্দিষ্ট জলবায়ুর অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীর সমন্বয়কৃত যে সমস্ত অঞ্চল, সেই সমস্ত অঞ্চলকে কিন্তু আমরা বলে থাকি বায়োম। এই বায়োম সাধারণত স্থলভাগ ও জলভাগ উভয় ক্ষেত্রে কিন্তু বন্টিত হয়ে থাকে। স্থলভাগের ক্ষেত্রে আমরা যেমন বলতে পারি নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য, সরলবর্গীয় অরণ্য, ক্রান্তীয় বৃষ্টিপাত অরণ্য, তৈগা বা তুন্দ্রা প্রভৃতি কিন্তু এই ধরনের স্থলভাগীয় বায়োম আমরা এখানে দেখতে পাই। আবার জলভাগের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই যে পেলাজিক বায়োম, তারপর কোরাল রিফ বায়োম, তারপর বলতে পারি গভীর সামুদ্রিক বায়োম ইত্যাদি কিন্তু এই ধরনের কিন্তু আমরা জলভাগের কিন্তু আমরা এখানে বায়োম দেখতে পাই। এবারে বলবো কনসেপ্ট অফ ক্লাসিফিকেশন অফ ওয়ার্ল্ড বায়োম, যেটা আসবে আমাদের মেন টপিক। এই বিশ্বব্যাপী বায়োমের শ্রেণীবিভাগের ক্ষেত্রে বিশেষত 1960 থেকে 80-র দশকে বিশেষত জলবায়ু বা ক্লাইমেটের উপর ভিত্তি করে কিন্তু এই বায়োমটিকে উপস্থাপনা করা হয়। এক্ষেত্রে ইকোসিস্টেম এনার্জেটিক্স যে বিষয়টা, এই বিষয়টার উপর যথেষ্টভাবে গুরুত্ব দেওয়া হয়। 1978 সালে বিজ্ঞানী সিমস বা অন্যান্য বৈজ্ঞানিকরা আমেরিকার পেরি শহরের ওপর বিভিন্ন ধরনের গবেষণাকে চালায় এবং বিভিন্ন বাষ্পীয় প্রচ্ছেদন ও বাস্তুতন্ত্রের মোট প্রাথমিক উপাদানের ওপর ভিত্তি করে কিন্তু তার যে প্রত্যক্ষ যে রিলেশন বা উপস্থাপনাটি কিন্তু এখানে তারা তুলে ধরার চেষ্টা করেছিল। কিন্তু তার এই যে গবেষণা যে তারা করেছিল, সেই গবেষণার ফলাফল হিসেবেই কিন্তু হোলরিচ এবং উইটেকার, দুই ধরনের বিখ্যাত বৈজ্ঞানিক, তারা কিন্তু তার এই উপস্থাপনাটি কিন্তু মূলত শ্রেণীবিন্যাসের মাধ্যমে কিন্তু আমাদের এই তথ্যে তারা দেখিয়েছে। হোলরিচ তার এই ওয়ার্ল্ড ক্লাসিফিকেশন অফ বায়োম বা বিশ্বব্যাপী শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে তিনি মূলত উষ্ণতা ও উদ্ভিদের আর্দ্রতার উপর জলবায়ুর বন্টনকে তিনি উপস্থাপনা করেছেন। তো এই উপস্থাপনার ক্ষেত্রে বায়োম শনাক্তকরণের ক্ষেত্রে যে মৃত্তিকা সূর্যরশ্মির যে ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটি যখন স্বাভাবিক উদ্ভিদ বা প্রাণী যে গড়ে উঠবে বা তাদের যে বন্টন, সেই বন্টনের ক্ষেত্রে কিন্তু মৃত্তিকা, সয়েল এবং সূর্যরশ্মি, যেটা বলতে পারি সানলাইট, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি এই দুটো গুরুত্বপূর্ণ উপাদানের কথা কিন্তু এখানে তিনি ব্যাখ্যা করেননি। তাই বিভিন্ন জটিলতা ওলরিচের তার এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। তাই উইটেকার তিনি তার এই ওলরিচের জটিল পন্থাকে তিনি অবলম্বন না করে তিনি তার যে তত্ত্বের কিছুটা পরিমার্জনের মাধ্যমে তিনি তার সরল পন্থাকে অবলম্বনের মাধ্যমে উষ্ণতা ও বৃষ্টিপাত এই দুটি কম্পোনেন্টের উপর ভিত্তি করে, অর্থাৎ রেনফল অ্যান্ড টেম্পারেচার, এই দুটো কম্পোনেন্টের উপর ভিত্তি করে তিনি তার এই শ্রেণীবিন্যাসটি এখানে করেছেন। এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বেশ কিছু আমরা নির্ধারক আমরা এখানে দেখতে পাই। যেমন ফার্স্টে আছে যে ফিজিওনমি। না, ফিজিওনমি বলতে আমরা সাধারণত বলে থাকি যে কোনো নির্দিষ্ট জলবায়ু অঞ্চলে গড়ে ওঠা
যে ভৌগোলিক এলাকার অবস্থান সেটা উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশে গড়ে ওঠে এবং এই ফিজিওনমিটা অত্যন্ত বাহ্যিক প্রকৃতির হয়ে থাকে। তারপর সেকেন্ড আছে যেখানে আছে বায়োম। এই বায়োমটা হলো মূলত কোনো নির্দিষ্ট অঞ্চলের যে ভূমিরূপ সেখানে উদ্ভিদ ও প্রাণীর যে আন্তঃসম্পর্কের অবস্থান, অর্থাৎ আমি যদি সাপোজ যদি একটা ভেজিটেশন বা বনভূমি গড়ে ওঠে, সেই বনভূমির মধ্যে যেমন উদ্ভিজ্জ প্রজাতি যেমন থাকবে ঠিক তেমনই ভাবে কিন্তু এখানে প্রাণী প্রজাতিরও কিন্তু একটা সমাবেশ থাকতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে বায়োম বা তাদের মধ্যে যে আন্তঃক্রিয়াটা সেই আন্তঃক্রিয়াটা কিন্তু এখানে পরিপূর্ণ বা সাধিত হয়ে থাকে। তারপরে আছে বায়োম টাইপ। না, বায়োম টাইপ বলতে আমরা বলে থাকি যে পরস্পর বৈসাদৃশ্যমূলক একই বায়োমযুক্ত অঞ্চলগুলো যখন চিহ্নিতকরণ হয়ে থাকে তখন কিন্তু এক্ষেত্রে পুনরায় যে আঞ্চলিকরণ, সেই পুনরায় যে আঞ্চলিকরণের যে কনসেপ্টটা সেটা কিন্তু আমরা বায়োম টাইপের মধ্যে কিন্তু আমরা পেয়ে থাকি। এবার বলবো ফরমেশন বা গঠন। যখন এই ধরনের ফরমেশন বা গঠন গড়ে উঠছে তখন সেক্ষেত্রে নির্দিষ্ট জীব সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ধরনের ভাঁজকে আমরা এখানে দেখতে পাই। সেই ভাঁজ মূলত কি হচ্ছে না, মহাদেশীয় যে অবস্থা, অর্থাৎ মানে বিভিন্ন মহাদেশে যে বায়োমের যে লোকেশন বা অবস্থানটা সেটা কিন্তু আমরা ভাঁজের মাধ্যমে কিন্তু আমরা এখানে নির্দেশিত করে থাকি। এবার তারপর লাস্ট যেটা আছে সেটা হলো ফরমেশন টাইপ। ফরমেশন টাইপের ক্ষেত্রে না বিভিন্ন প্রজাতি সমূহের মধ্যে যে সুনির্দিষ্ট যে টপিক স্তর যে অবস্থান করছে সেই টপিক স্তর অনুযায়ী কি হচ্ছে না গোষ্ঠীবদ্ধকরণ ঘটছে এবং এই গোষ্ঠীবদ্ধকরণের মাধ্যমে যেমন একটা ফরমেশন গড়ে উঠছে ঠিক তেমন ভাবে কিন্তু এখানে বায়োমের যে ফরমেশন টাইপ অর্থাৎ যে গঠন প্রকৃতির ধরন, সেই গঠন প্রকৃতির ধরনটাকে কিন্তু আমরা এখানে নির্দেশিত করে। গ্রেডিয়েন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে কোন নির্দিষ্ট পরিবেশে অবস্থিত যখন জীব সম্প্রদায় ও পরিবেশের মধ্যে যে কি ধরনের সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক গড়ে উঠতে একটা ঢাল বা একটা প্যাটার্ন বা একটা গ্রেডিয়েন্ট এখানে অ্যানালাইসিস করা হয়ে থাকে, অর্থাৎ সেখানে একটা ঢালকে আমরা বিশ্লেষণ করে থাকি। এই ঢালের মাধ্যমে কি হচ্ছে না সমগ্র বিশ্বব্যাপী জলবায়ুর সঙ্গে জীবগোষ্ঠীর যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু অত্যন্ত কিন্তু বহুল পরিমাণে এখানে নির্ধারিত হয়ে থাকে এবং এইটাকে কিন্তু আমরা সাধারণত বলে থাকি ইকোলাইন গ্রেডিয়েন্ট। এবং এই ইকোলাইন প্যাটার্ন ঢাল বা ইকোলাইন গ্রেডিয়েন্টকে আবার আমরা কখনো কখনো যখন আমরা আর্দ্রতা ও শুষ্কতার পার্থক্যের ক্ষেত্রে যখন বিশ্লেষণ করি তখন এটাকে আমরা বলে থাকি ওয়েটনেস গ্রেডিয়েন্ট। অর্থাৎ এই ধরনের স্তরকে আমরা সাধারণত আন্তঃজোয়ারি স্তর বলা হয়ে থাকে। কেননা কি হচ্ছে না যখন জোয়ার ভাটার তারতম্যের উপর ভিত্তি করে যখন কোনো নির্দিষ্ট অঞ্চলের বায়োমকে আর্দ্রতা ও শুষ্কতার উপর পার্থক্যের মাধ্যমে যখন আমরা বিভিন্ন ঢাল বা গ্রেডিয়েন্টকে যখন আমরা অ্যানালাইসিস করছি তখন কিন্তু সেক্ষেত্রে এই ইন্টারটিডাল লেভেল বা আন্তঃজোয়ারি স্তর সেটা কিন্তু এখানে গড়ে উঠছে এবং বিশেষত আর্দ্রতাযুক্ত ঢালের ওপর ভিত্তি করে কিন্তু এখানে জলবায়ু উষ্ণতা ও অক্ষাংশের ওপর ভিত্তি করে কিন্তু এই যে গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্ট কিন্তু এখানে গড়ে ওঠে। এবং এই যে আমরা যে গ্রেডিয়েন্টটা আমরা এখানে যে গড়ে উঠছে সেই গ্রেডিয়েন্টের আমরা কিছু কিছু ফিচার্স আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু আমাদের বায়োমের ক্ষেত্রে কিন্তু খুবই উল্লেখযোগ্য এখানে স্থান অধিকার করেছে। তো প্রথম পয়েন্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে আছে গ্রেডিয়েন্ট রিলেশনশিপ ইন নেচার। অর্থাৎ এই গ্রেডিয়েন্ট যখন গড়ে উঠছে তখন কিন্তু অনুকূল থেকে প্রতিকূল পরিবেশে তার যে সম্পর্ক সেই সম্পর্কের যে নির্ধারণ সেটা কিন্তু আমাদের উৎপাদনশীলতা বা যে প্রোডাক্টিভিটি তার উপর কিন্তু একটা বিশেষত একটা পার্থক্যের উপর ভিত্তি করে এখানে ব্যক্ত করছে। সেকেন্ড পয়েন্ট আছে যে ফিজিওনমিক কমপ্লেক্সিটি। না এক্ষেত্রে কি হচ্ছে না অনুকূল পরিবেশের নিরিখে এই যে ফিজিওনমিক কমপ্লেক্সিটি যে কনসেপ্টটা গড়ে উঠছে তার ফলে এখানে কিছু বিবর্তন বা পরিবর্তনীয়তা আমরা এখানে পরিলক্ষিত করতে পারছি যেটা কিন্তু এই ঢালের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্ধারণ। এবারে বলতে পারি যে বায়োস্পিসিস ডাইভার্সিটি। অর্থাৎ এই যখন এই ইকোলাইন গ্রেডিয়েন্টটা যখন গড়ে উঠছে সেই ইকোলাইন গ্রেডিয়েন্টের যে ঢাল সেই ঢাল বরাবর বিভিন্ন প্রজাতিগত বৈচিত্র্য ঘটছে এবং সেই বৈচিত্র্যের সঙ্গে সংহতি রেখে কিন্তু কি হচ্ছে না জীবের গঠন আমরা দেখতে পাচ্ছি এবং এই জীবের গঠন কি হচ্ছে না ইকোলাইন বরাবর কি হচ্ছে বিভিন্ন উদ্ভিদ প্রকৃতির ধরন এবং তার যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যটাকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু একটা যে প্যাটার্ন সেই প্যাটার্নকে কিন্তু এখানে গড়ে তুলতে সহায়তা করছে। এবার বলবো গ্রোথ অফ প্ল্যান্ট ভেজিটেশন।
এবার উদ্ভিজ্জ বৃদ্ধির ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে একই পরিবেশযুক্ত অঞ্চলে যে জলবায়ুর অন্তর্গত যে উদ্ভিদ সমূহের মধ্যে যে ধরন সমূহের যে সামঞ্জস্যতা আমরা এখানে পরিলক্ষিত করতে পারছি, সেই সামঞ্জস্যতা কিন্তু এখানে গ্রোথ অফ প্ল্যান্ট ভেজিটেশন অর্থাৎ উদ্ভিজ্জ গড়ে উঠতে বা উদ্ভিজ্জ সাধনের ক্ষেত্রে কিন্তু এই ইকোলাইন গ্রেডিয়েন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আমরা আসবো যে কনসেপ্ট অফ স্কিম গ্রাফ অ্যানালাইসিস। না, উইটেকার তার যে মেন থিওরিতে যে ইকোলাইন গ্রেডিয়েন্টটাকে যে অ্যানালাইসিস করেছিল, ইকোলাইন গ্রেডিয়েন্টের উপর অ্যানালাইসিস করেই কিন্তু সমগ্র বিশ্বব্যাপী কিভাবে যে বিভিন্ন ধরনের যে বায়োম, সেই যে বায়োমের যে বন্টন বা ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেটা কিন্তু তিনি স্কিম গ্রাফের মাধ্যমে কিন্তু তিনি এখানে নির্দেশিত করেছেন। এক্ষেত্রে আমরা বিশেষত দেখতে পাই যে টেম্পারেট গ্রেডিয়েন্ট আর হিউমিড গ্রেডিয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। না, টেম্পারেট গ্রেডিয়েন্ট সাধারণত যে ইকোলাইন গ্রেডিয়েন্টের যে বলছে যে প্রজাতিগত বৈচিত্র্য বা বায়োস্পিসিস যে ডাইভার্সিটি, তার উপর ভিত্তি করেই যে আমরা যে বিভিন্ন উদ্ভিজ্জ বন্টন বা বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী যে প্রজাতিগত বন্টনের যে আমরা সমাবেশ দেখতে পাচ্ছি, সেই সমাবেশের উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে টেম্পারেট গ্রেডিয়েন্ট এখানে কিন্তু গড়ে উঠছে। আবার কি হচ্ছে না, আমরা দেখলাম যে অনুকূল পরিবেশে যে ফিজিওনমিক কমপ্লেক্সিটির যে কনসেপ্টটা আমরা দেখলাম, সেই কনসেপ্টের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এখানে হিউমিড গ্রেডিয়েন্ট এখানে কিন্তু গড়ে উঠছে। অর্থাৎ একটা উষ্ণতাযুক্ত ঢাল এখানে আমরা দেখতে পাচ্ছি, আর একটা দেখতে পাচ্ছি যে আর্দ্র ঢাল এখানে আমরা দেখতে পাচ্ছি। এবারে বলবো, এবং এই আর্দ্রতার ঢাল এবং উষ্ণতার ঢাল, এই দুই ধরনের ঢালকে নির্দেশিত করেন তিনি তার এই যে শ্রেণীবিন্যাসের যে কক্ষে, সেই শ্রেণীবিন্যাসের কক্ষে কিন্তু তিনি তার এই কনসেপ্টটাকে এখানে কিন্তু তিনি অ্যানালাইসিস করেছেন। তার এই কনসেপ্টটাকে অ্যানালাইসিসের মাধ্যমে এখানে কি দেখা যাচ্ছে না, তার এই কনসেপ্টটাকে অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষে বরাবর তিনি যে একটা স্কিম গ্রাফ যে এখানে তিনি নির্দেশ করেছেন, যেখানে এক্স অক্ষে দেখানো হয়েছে, এক্স অক্ষে আমরা এখানে দেখিয়েছি যে অ্যানুয়াল প্রেসিপিটেশন বা বৃষ্টিপাতের যে বন্টন, আর ওয়াই অ্যাক্সিসে আমরা দেখেছি উষ্ণতার বন্টন বা অ্যাভারেজ অ্যানুয়াল টেম্পারেচার। এবং এই দুই ধরনের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের উপর ভিত্তি করে কিন্তু তিনি সমগ্রব্যাপী এই বিশ্ব বায়োমকে তিনি এখানে শ্রেণীবিন্যস্ত করেছেন। দেখো এখানে যে বিভিন্ন যে আমরা সিম্বল দিয়ে প্রত্যেকটা বায়োমের যে বন্টন, সেই বন্টনগুলোকে কিন্তু আমরা এখানে গ্রাফের মাধ্যমে দেখানো করেছি। সমগ্র বিশ্বব্যাপীতে যে বিভিন্ন ধরনের প্রধান আর অপ্রধান যে বায়োমের বন্টন আমরা যে এখানে দেখতে পাই, তার মধ্যে এখানে মূলত 9 ধরনের বায়োম এখানে খুবই গুরুত্বপূর্ণ, যেটি হুইটেকার তিনি যে প্রধান যে 9 ধরনের বায়োম, সেই 9 ধরনের বায়োমকে কিন্তু তিনি এখানে বিভিন্ন সিম্বলের উপর ভিত্তি করে কিন্তু তার শ্রেণীবিন্যাসটা এখানে দেখিয়েছেন। এখানে মূলত যে 9 ধরনের বায়োম উল্লেখযোগ্য, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ট্রপিক্যাল রেন ফরেস্ট, তারপরে উল্লেখযোগ্য হলো টেম্পারেট রেন ফরেস্ট, তারপরে উল্লেখযোগ্য হলো তুন্দ্রা ফরেস্ট, তারপরে আছে কোল্ড ফরেস্ট, তারপরে আছে কোরাল ফরেস্ট, তারপরে আছে সাবট্রপিক্যাল ডেজার্ট, তারপরে আছে সাভানা, তারপরে আছে টেম্পারেট সিজনাল ফরেস্ট, তারপরে আছে হট ডেজার্ট। এই 9 ধরনের আমরা যে বায়োমের যে বন্টন, সেই বন্টনটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। এবারে আসবো তিনি যে স্কিম গ্রাফের মাধ্যমে যেভাবে তিনি তার এই এখানে তোমাদের যে উইটেকার যেভাবে তিনি 9টি যে বায়োমের যে শ্রেণীবিন্যাস করেছেন, সেই 9টি বায়োমের শ্রেণীবিন্যাসের মধ্যে কিন্তু এই যে কিভাবে প্রত্যেকটা রিজিয়নের মধ্যে বা প্রত্যেকটা দেশ বা মহাদেশের মধ্যে কিভাবে এক একটা বায়োম বন্টিত হয়েছে, সেটা আমাদের এই ওয়াল ম্যাপের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। মূলত আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি, এখানে রয়েছে পোলার ডেজার্ট, এই জায়গাটা রয়েছে তৈগা, এবং এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি স্ট্রিপ বায়োম দেখতে পাচ্ছি, আর এই জায়গাটাতে অবস্থান করছে ডেসিডুয়াস ফরেস্ট, এই জায়গাটাতে আমরা মূলত দেখতে পাচ্ছি ট্রপিক্যাল রেন ফরেস্ট, এই জায়গাটা গড়ে উঠছে সাভানা ফরেস্ট, এবং এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি ডেজার্ট ফরেস্ট, এবং আমরা বিশেষত এই জায়গাটা যেটা ভায়োলেট কালারের সিম্বল দিয়ে এখানে চিহ্নিত করা হয়েছে, বা এই জায়গাটা এই যে ছোট্ট একটা অংশ, এখানে আমাদের গড়ে উঠছে মেডিটেরিয়ান ভেজিটেশন।
অর্থাৎ সমগ্র বিশ্ব মানচিত্রে বিভিন্ন দেশ বা মহাদেশের মধ্যে এই ধরনের কিন্তু বায়োমের বন্টন কিন্তু পরিলক্ষিত হয়েছে। তাহলে হুইটেকারের তার যে সমগ্র বিশ্বব্যাপী যে বায়োমের যে শ্রেণীবিন্যাস, তিনি তার এই বায়োমের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কিন্তু তিনি এইভাবে স্কিম গ্রাফের মাধ্যমে এবং ইকোলাইন গ্রেডিয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে যে প্রধান যে 9 ধরনের বায়োম কিভাবে সমগ্র মানে বিশ্ব মহাদেশগুলোতে বন্টিত হচ্ছে সেটা তিনি তারই ক্লাসিফিকেশনের মাধ্যমে কিন্তু এখানে তিনি দেখিয়েছেন। আসবো কিছু তোমাদের এই টপিকের মডেল কোশ্চেন নিয়ে, অর্থাৎ এই টপিক থেকে কি কি তোমাদের পরীক্ষার জন্য কোশ্চেন আসার সম্ভাবনা আছে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি তোমাদের সামনে করেছি। যেমন প্রথমেই আছে ব্রিফ ডেসক্রাইব দ্য ক্লাসিফিকেশন অফ ওয়ার্ল্ড বায়োম আফটার হুইটেকার। এটা 10 মার্কস বা 5 মার্কসের ক্ষেত্রে আসতে পারে। যদি 10 মার্কসের ক্ষেত্রে আসে তাহলে কিন্তু তোমাদের সেই বায়োমের কনসেপ্টটা দিয়ে কিন্তু তার এই ক্লাসিফিকেশনটা এখানে দেখাতে হবে। আর যদি 5 মার্কস আসে তাহলে আমি যতটুকু আমি তোমার এই পার্টটাতে আমি ডিসকাস করলাম তাকে সংক্ষিপ্ত করে একটু কমিয়ে নিয়ে তাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে। আর হোয়াট ইজ ইকোলাইন গ্রেডিয়েন্ট? ইকোলাইন গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমি এটা হলো হুইটেকারের ক্লাসিফিকেশনের একমাত্র মেন কনসেপ্ট, অর্থাৎ এই কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু হুইটেকার তার এই ক্লাসিফিকেশনটাকে এখানে তার এই তত্ত্বে ব্যাখ্যা করেছেন। তো এই ক্ষেত্রে কিন্তু ইকোলাইন গ্রেডিয়েন্টটা কিন্তু তোমাকে বিস্তারিতভাবে কিন্তু সেই কনসেপ্টটা দিয়ে ব্যাখ্যা করতে হবে উইথ স্কিম গ্রাফের যে কনসেপ্টটা যে আমরা দিয়েছি সেটাকেও কিন্তু এখানে ব্যাখ্যা করতে হবে। এছাড়াও হোয়াট ইজ স্কিম গ্রাফ বলে তোমাদের 2 মার্কস বা 5 মার্কসের ক্ষেত্রে আসতে পারে, তখন কিন্তু এই আনসারটাও ক্ষেত্রে কিন্তু তোমাদের ওই ইকোলাইন গ্রেডিয়েন্টের যে কনসেপ্ট সেই কনসেপ্টটা দিয়ে কিন্তু তোমাদের স্কিম গ্রাফের যে আনসারটা সেটা কিন্তু তোমাদের উইথ ডায়াগ্রাম দিয়ে কিন্তু তোমাদের এখানে দেখাতে হবে। তো এই টপিকগুলো বা এই টপিকের যে সমস্ত কোশ্চেনগুলো বললাম এইগুলো ঠিকঠাকভাবে রেডি করো, আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এছাড়াও বেশ কিছু ছোটখাটো শর্ট কোশ্চেন হয় তোমাদের এই টপিক থেকে, যেটা আমি তোমাদের আলোচনার মধ্যে দিয়ে তোমাদের সামনে আমি ডিসকাস করে দিয়েছি। তো আশা করি তোমাদের আর এই টপিক থেকে কোনো প্রবলেম হবে না। তো ফ্রেন্ডস, এতক্ষণ আলোচনা করলাম তোমাদের 4th সেমিস্টার বায়োজিওগ্রাফির একটি টপিক ক্লাসিফিকেশন অফ ওয়ার্ল্ড বায়োম আফটার হুইটেকার। তোমাদের এই টপিকটা তোমাদের অত্যন্ত একটা ছোট্ট টপিক হলো, কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভালো মতো করে এই টপিকটাকে রেডি করো এবং যেভাবে আমি আলোচনা করলাম সেভাবে তোমরা যদি রেডি করতে পারো তাহলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। যদি আমার এই উপস্থাপনাটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে অবভিয়াসলি আমাদের ফেসবুক গ্রুপ পেজ লার্নিং প্লাসকে তোমরা অবভিয়াসলি লাইক করো। আমি নিচে ডিসক্রিপশন বক্সে তোমাদের লার্নিং প্লাসের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা দিয়ে দিয়েছি। এছাড়াও যদি তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো তোমাদের বিভিন্ন বন্ধুদেরকে, এবং তোমাদের যদি কোনো কোয়েরি থেকে থাকে তাহলে অবভিয়াসলি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা যথাযথ তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। মনে রাখবে লার্নিং প্লাস মানে হলো শিক্ষাই সমাজের আসল পরিচয়। নমস্কার।